আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতে বিআরবি কেবলস নিবেদিত সংবাদ শিরোনাম। গ্যাসের অভাবে দেশের অনেক কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বেকায়দায় শিল্প মালিকরা। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক, স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যাকাণ্ড। এবারে বিস্তারিত। গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের বিভিন্ন কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত গ্যাসের অভাবে এরই মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম গতকাল বলেছেন, গ্যাসের অভাবে সারা দেশে 3 শতাধিক কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়ছে রপ্তানিতে। এরই মধ্যে রপ্তানি শতকরা 40% থেকে 50% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়িতেও মিলছে না প্রত্যাশিত গ্যাস। গ্যাস সংকট নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। কথা বলবো তার সঙ্গে। রুনা, গ্যাস সংকট বন্দরনগরীর শিল্প কারখানায় কি প্রভাব ফেলছে? সুমনা, আমরা এখন পর্যন্ত যেটুকু জানি, চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু পোশাক কারখানার বেশিরভাগ নেটওয়ার্ক এবং ডাইনিং যে ফ্যাক্টরি গুলো রয়েছে সেগুলোর কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমরা গতকালও কথা বলেছি বিজিএম এর বেশ কিছু কর্মকর্তা এবং নেতৃবৃন্দের সাথে। তারা বলেছেন নেটওয়ার্ক যেগুলো বিশেষ করে পুরোপুরি গ্যাসের উপর নির্ভরশীল, সেগুলো প্রায় 40% কারখানার যে প্রোডাকশন সেগুলো এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এবং যদি 1 সপ্তাহের মধ্যে গ্যাসের চাপ না বাড়ে বা গ্যাসের যে স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে, তাহলে নেটওয়ার্ক এবং ডাইং যে ফ্যাক্টরি গুলো রয়েছে সেগুলো পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে, কারণ গ্যাস ছাড়া সেখানে প্রোডাকশন করা কোনোভাবে সম্ভব হচ্ছে না। যার প্রভাবটা পড়বে পোশাক খাতের অন্যান্য যে ফ্যাক্টরি গুলো রয়েছে সেগুলোতে, কারণ নেটওয়ার্ক এবং ডাইং এ যদি কাজ করতে না পারে, প্রোডাকশন যদি রেডি করতে না পারে, তাহলে কাপড়ের যে ফ্যাক্টরি গুলো রয়েছে সেগুলোতে প্রভাব পড়বে, যার কারণে পুরোপুরি ভাবে পোশাক খাত কিন্তু ধসের মুখে পড়বে, এমনটাই তারা আশঙ্কা করছেন। এছাড়া চট্টগ্রামের ফিলিং স্টেশন বাসাবাড়িতে যদি আমি বলি, সেখানে কিন্তু ধসের জন্য হাহাকার। আমরা এই মুহূর্তে যে ফিলিং স্টেশনে রয়েছি সেখানে গতকাল রাত 2টোয় গ্যাস এসেছিল এবং সে রাত 2টো থেকে সকাল পর্যন্ত গ্যাস থাকলেও কিছুক্ষণ আগে আবার গ্যাস চলে যাওয়ার কারণে এখানে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা যে চালকরা লাইনে দাঁড়িয়ে এখান পর্যন্ত এসছেন, তারা গ্যাস না পেয়ে এখন পর্যন্ত অপেক্ষা করছেন এবং তারা সারাদিন আসলে গাড়ি কোনোভাবে এখান থেকে সরাতে পারবেন না, যেহেতু তাদের গাড়িতে গ্যাস নেই, পুরোপুরি ভাবে গাড়ি বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রামের অন্যান্য অনেকগুলো ফিলিং স্টেশনে আমরা খবর নিয়ে দেখেছি, কিছু কিছু ফিলিং স্টেশনে এখন পর্যন্ত গ্যাস দিচ্ছেন। তারা 3টা পর্যন্ত গ্যাসের কিছুটা চাপ কম থাকলেও তারা গ্যাস দিতে পারছেন। তবে যেগুলো পুরন ফিলিং স্টেশন সেগুলোতে যেহেতু ফাইবের লাইনগুলো নিচে থাকাতে তাদের চাপ কম থাকলেও গ্যাস কিছুটা থাকে। এছাড়া বাসাবাড়িতে যদি আমরা বলি, সকাল 8টার পর থেকে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত কোনো ধরনের গ্যাস থাকছে না এবং 3টা-4টার পরে কিছুটা আসলেও রাত আবার 8টা-9টার পর পর্যন্ত গ্যাস কোনোভাবে থাকে না, সেগুলো মধ্যরাতে আসে। এভাবেই চলছে চট্টগ্রামের আসলে গ্যাসের সংকট। এবং আমরা জানি চট্টগ্রামে এখন পর্যন্ত গ্যাসের যে চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় প্রায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাস কম পাওয়া যাচ্ছে, যার কারণে গ্যাসের চাপও আসছে না এবং মানুষের যে দুর্ভোগ সেটিও কমছে না। আমরা যারা কর্মকর্তা রয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন এটি যদি নতুন কোনো কার্গো না আসে তাহলে এই সংকট কিন্তু সহসা কাটবে না এবং সহসা সংকট না কাটলে পুরোপুরি ভাবে গ্যাসের উপর যে নির্ভরশীল কোম্পানি ফ্যাক্টরি গুলো রয়েছে, গ্যাসের উপর নির্ভরশীল যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ভাবে অচল হয়ে যাবে, এমনটাই আশঙ্কা করছেন কর্মকর্তারা। চট্টগ্রামের পোশাক খাতে যে ধসটি নামছে সেটি হচ্ছে, তারা বলছেন যদি পুরোপুরি ভাবে তাদেরকে গ্যাস সরবরাহ দেওয়া সম্ভব না হয়, তাহলে যে তাদের অর্ডার গুলো রয়েছে, বাইং এর যে অর্ডার গুলো রয়েছে এবং বিভিন্ন অর্ডার যেগুলো রয়েছে, এগুলো তাদের বিশেষ করে ডিসেম্বরের মধ্যে বড় একটি অর্ডার থাকে প্রত্যেকটা পোশাক কারখানায়, সেগুলো কিন্তু অর্ডার তারা যদি দিতে না পারেন, সেই ক্ষেত্রে তাদের যে শ্রমিক রয়েছেন, শ্রমিকদের বেতন, পোশাক কারখানার যে খরচ, সবকিছু তারা কিন্তু পরিশোধ করতে না পারলে বড় ধরনের একটি ধসের মুখে পড়বেন এবং ব্যাংক ঋণ তো তাদের রয়েছে। সব মিলিয়ে আসলে আশঙ্কায় দিন কাটছে পোশাক কারখানার যারা মালিক রয়েছেন তারা, এবং সাধারণ মানুষ তো রয়েছেনই।
নেই, সাধারণ মানুষের যে গাড়ির গ্যাস পাচ্ছে না, বাসায় গ্যাস নেই, সব মিলিয়ে আসলে একটা হাহাকার অবস্থা। সুমনা। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারী। গ্যাস সংকটের খবর নিয়ে এবার নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, গ্যাস সংকটে নারায়ণগঞ্জের কোন কোন শিল্প বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিস্তারিত জানাবেন। চলমান গ্যাস সংকটে আমি যদি জানাতে চাই, সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে ডাইং যে কারখানাগুলো রয়েছে। সেই ডাইং কিন্তু একেবারে গ্যাস দ্বারা নির্ভরশীল প্রতিষ্ঠান, যার কারণে তারা গ্যাস না থাকার কারণে তাদের যেহেতু দরকার হয় 10-এর অধিক পিএসআই গ্যাস, কিন্তু পাচ্ছে না, শূন্যের কোঠায়। আজকে আমি বেশ কিছু কারখানা ঘুরে দেখেছি, শূন্যের কোঠায় চলে আসছে। বেশ কয়েকদিন যাবৎ কারখানা ঘুরে দেখেছি শূন্যের কোঠায় চলে আসছে। বেশ কয়েকদিন যাবৎ গ্যাস সংকটে তাদের উৎপাদন একেবারেই কিন্তু অনেকটা বন্ধ রয়েছে। আমরা এই গ্যাস সংকটে ডাইংকের পাশাপাশি পোশাক কারখানা, স্পিনিং মিল রয়েছে, এগুলা কিন্তু প্রায় উৎপাদন অনেকাংশে অনেকটি বন্ধ রয়েছে, অনেকটা পুরোটাই বন্ধ রয়েছে। আমরা বিকেএমই যে বিষয়টি আমাদের জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় 300-এরও অধিক পোশাক কারখানা কিন্তু বন্ধ রয়েছে যে বিষয়টি জানিয়েছেন, এবং সেই সাথে এই উৎপাদন প্রায় 40-50% কমে এসেছে বলে সে বিষয়টি জানিয়েছেন, এবং এতে প্রায় ক্ষতি যে পোশাক কারখানাগুলোর যে সমস্যায় পড়ছেন সেই বিষয়ে আমরা জানতে এখন কথা বলবো। এখানকার যিনি রয়েছেন বাংলাদেশের ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক এবং ওয়েবটেক্স এর যে অ্যাপারেলস আছে, এই ইউনাইটেড অ্যাপারেলস এর সে চেয়ারম্যান এবং পরিচালক, তার সাথে লিটন। গ্যাস সংকট রয়েছে, পোশাক খাতে আপনাদের উৎপাদন কেমন প্রভাব পড়ছে, এই থেকে আসলে উত্তরণের উপায়টা কি? ধন্যবাদ। আমি দীপ্ত টিভির মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি যে বিশেষ করে গত মাসের 20 তারিখের পর থেকে আমাদের এই গ্যাস সংকটটা মূলত শুরু হয়, কিন্তু বিগত 2 সপ্তাহ ধরে প্রকট আকার গ্যাস সংকটটা ধারণ করেন। বিশেষ করে গত সপ্তাহে তো আমাদের একরকম শিল্প কারখানা টোটালি বন্ধ ছিল। আপনারা জানেন যে গার্মেন্টস গুলোর মূল যেই কাপড়টা উৎপাদন হয়, কাপড়ের শুরুতেই আমাদের যে কাপড়টা তৈরি করতে ডাইং এর প্রয়োজন, এবং এই ডাইং ইউনিট গুলো পরিচালিত গ্যাসের মাধ্যমে। তো আমাদের যদি গ্যাস না থাকে তাহলে কিন্তু আমাদের টোটালি শুরুতেই আমাদের ফ্যাব্রিক উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি আমাদের গার্মেন্টস গুলোতে আমাদের যে কিছু কিছু সেক্টর, বিশেষ করে ফিনিশিং সেক্টর, আমাদের ওয়াচিং সেক্টর গুলো, এগুলো মূলত গ্যাস নির্ভর। এই কাজগুলো আমাদের খুবই ব্যাহত হচ্ছে। আমরা ঠিকমতো আমাদের কাস্টমারদেরকে ডেলিভারি দিতে পারতেছি না, যার কারণে আমাদের অর্ডারও আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ যেহেতু আমরা তাদের সময় মতো ডেলিভারিটা মেনটেন করতে পারতেছি না, তারাও আমাদের উপর আর ভরসা করতে পারতেছে না। তাই আমি বিশেষ করে এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন থাকবে, কারণ গতকালকে আমাদের বিকেএমই থেকে একটা সংবাদ সম্মেলন হয়েছে, আজকে আমাদের ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের একটা সংবাদ সম্মেলন আছে সন্ধ্যা 6টায়। আমরা একটাই আমাদের দাবি থাকবে যে আমাদের এই শিল্পকে দ্রুত বাঁচান, এবং এই শিল্পের দ্রুত গ্যাস আপনি সরবরাহ করে আমাদের উৎপাদন স্বাভাবিক রেখে আমাদের অর্থনৈতিক চাকা যেন আমরা স্বাভাবিক রাখতে পারি। বিশেষ করে বিগত প্রায় 1.5-2 বছর ধরে আমরা ব্যাংকিং সংকটের কারণে আজকে প্রায় কয়েকশো ফ্যাক্টরি বন্ধের দ্বার প্রান্তে। তো আমাদের এই মুহূর্তে যদি আবার এই গ্যাস সংকট নিয়ে আমরা আবার আরেকটা সমস্যার সম্মুখীন হই, তাহলে কিন্তু। লিটন পাল, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম গ্যাস সংকটে যে সমস্যা রয়েছে সবকিছু মিলিয়ে সরকার এই উত্তরণের পথ খুঁজে বের করবেন এবং পোশাক কারখানার চাকা সচল রাখবেন, সেই দাবিটি জানিয়েছেন পোশাক কারখানার। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। গৌতম, ধন্যবাদ আপনাকে। রংপুর মহানগরের মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও তাদের 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত 4 জন হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে আয়ুষ চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী। পুলিশ জানায় পরিবারের সদস্যদের নিয়ে ভবনটির 2য় তলায় থাকতেন গণপতি চক্রবর্তী। শনিবার দিবাগত রাত 8:30টার দিকে তাদের মরদেহের সন্ধান পায় এলাকাবাসী। পুলিশের ধারণা ডাকাতির সময় তাদেরকে হত্যা করা হয়েছে। এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কতদিন আগের, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগের।
আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা ভিতরের যে অবস্থা তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় গ্রেফতার বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল ৯টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং ২০ আগস্ট তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় সাইফুর রহমানকে হাজির করা হয়েছে। ২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। আজও তার সন্ধান মেলেনি। নদী দূষণ ও নাব্যতা সংকটের চ্যালেঞ্জ নিয়েই ফের ঢাকার চারপাশের বৃত্তাকার নদীপথ সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রশ্ন উঠেছে, অতীতে শত কোটি টাকা খরচের পর যে প্রকল্প ব্যর্থ হয়েছে সেই সেবা আবার চালু করলে কী লাভ? বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC জানায়, এবার জ্বালানি খরচ কমবে আর ছোট হবে নৌযান। ঢাকার চারপাশের নৌপথ নিয়ে 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। বর্তমানে যে বাহনটিতে দাঁড়িয়ে আছে সে বাহনটির নাম ওয়াটার বাস। একটা সময় ঢাকার চারপাশে নদীগুলোতে এই বাসটি চলতো, কিন্তু বর্তমানে পুরোদস্তুর এক অকার্যকর বস্তুতে পরিণত হয়েছে। সরকার উদ্যোগ নিয়েছে পুনরায় এই বাস চালু করবে, কিন্তু প্রশ্ন থেকে যায়, পূর্বের এই বাসগুলো কেন বারবার ব্যর্থ হয়েছে এই নৌপথে চলাচল করতে। রাজধানী ঢাকাকে ঘিরে তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু, এই 4 নদ নদী। মনে করা হয় এই নদীপথ ব্যবহার করে যদি ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযান চলাচল চালু করা যায়, তাহলে ঢাকার ভিতরের সড়কপথে যান চলাচলের চাপ কমবে। সেই ধারণা থেকেই ২০০৪ সালে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত 2টি ছোট লঞ্চ দিয়ে প্রথম ওয়াটার বাস সেবা উদ্বোধন হয়। যদিও কিছুদিন পর ওই সেবা বন্ধ হয়ে যায়। ২০১০ সালে MV বুড়িগঙ্গা ও MV তুরাগ নামের 2টি ওয়াটার বাস এই রুটে নামানো হয়। ২০১৪ সালে 2 ধাপে নামানো হয় আরও 10টি, কিন্তু এক পর্যায়ে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওয়াটার বাস সেবা বন্ধ হওয়ার অন্যতম কারণ যাত্রী ও পর্যাপ্ত ঘাট না থাকা। তো আমরা নামি দেখা যায় ঠোডায় অথবা মাতর বাজার, কিন্তু আমাদের এই জায়গায় ওদের ঘাট ছিল না। নদী পথে আসলে অ্যাকচুয়ালি জিনিসটা অনেকটা সুবিধা হয়, মানুষের স্বস্তি প্লাস অনেকটা ভালো। আশা করি এটা হলে আমাদের জন্য ভালো হবে। পুরানো সমস্যাগুলো মাথায় রেখে এবার নতুন রূপে ফিরেছে ওয়াটার বাস সেবা। প্রকল্পে যুক্ত হতে পারে বেসরকারি খাত। এছাড়া ব্যয় সংকোচন, নদী পরিষ্কার ও পাড়ের পরিবেশ উন্নয়ন সহ বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। 10-15 জনের এইরকম ছোট আকারে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে দ্রুত ছাড়া যাবে এবং একটু স্পিডও বেশি থাকবে। সোলার প্যানেল এখানে সংযুক্ত করে এই যানগুলি চালায়, ওয়াটার বাসগুলি চালায়, তাহলে আমার মনে হয় লাভবান হওয়ার সুযোগ আছে, পাশাপাশি জনগণের সেবা দেওয়ারও সুযোগ থাকবে। পুরনো ওয়াটার বাস সেবাগুলোর মধ্যে বেশিরভাগই এখন অচল অবস্থায় পড়ে আছে। কোনোটির যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। মাস শেষে বেতন মাত্র 1200 টাকা। অবিশ্বাস্য হলেও সত্য, এই সামান্য টাকায় মৌলভীবাজারের চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে বছরের পর বছর শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন শিক্ষকরা। জেলার 69টি স্কুলের 9000 শিক্ষার্থীকে পড়ান তারা। সকাল হলেই বই খাতা হাতে স্কুলে ছুটে আসে শিশুরা। ডাক্তার, শিক্ষক কিংবা বড় কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে তারা। আর সেই স্বপ্নের প্রথম পাঠ তৈরি করেন যেসব শিক্ষক, মাস শেষে তাদের হাতে আসে মাত্র 1200 টাকা। আমাদের বেতনটা একটু বাড়লে একটু কি ভালো হয়, এই বেতন তো চলা যায় না, সংসার চালানো টাফ। এই বেতন না থাকার কারণে শিক্ষকরা যথাযথ পাঠদান করতে পারছে না স্কুলগুলোতে। সরকারি নিয়ম অনুযায়ী বিকাল 4টা পর্যন্ত স্কুল চলার কথা থাকলেও এই স্কুলগুলোতে কিন্তু বিকাল 4টা পর্যন্ত পাঠদান করা হয় না, আমরাও পারি না। একীভূত হতো, সরকারি জাতীয়করণ হতো, তাহলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা আরো উপরের দিকে যেতে পারতাম।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে 1200 টাকা দিয়ে সংসার চালানো যেখানে অসম্ভব, সেখানে বছরের পর বছর একই সম্মানিতে পাঠদান করছেন তারা। প্রতিদিন মাটিতে বসতে হয়, আমাদের মাটিতে বসতে খুব অসুবিধা হয়। আমরা চাই আমাদের বেঞ্চ টেবিল, আমাদের চেয়ার টেবিল দেওয়া হোক। স্কুলের স্যাররা খুব ভালো মতন পড়ায়। সরকারের অনুরোধ করছি আমাদের শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য। মৌলভীবাজার জেলায় মোট 69টি বেসরকারি চা বাগান প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেগুলো বাগান কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। সরকারিভাবে তাদের শুধু বই দেয়া হয়। সম্প্রতি সরকার চা বাগানের এলাকায় কিছু সংখ্যক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করেছেন। হয়তো খুব তাড়াতাড়ি আমরা এর সুফল দেখতে পাবো। টিচারদের সহযোগিতার জন্য আপনাদের যদি কোনো প্রস্তাব থাকে আমাদের কাছে সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে পাঠাবেন। ইনশাআল্লাহ আমরা যত ধরনের সহযোগিতা করা সম্ভব আমাদের সীমাবদ্ধতার ভিতরে সব সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। চা বাগানের এসব শিক্ষক চান না করুণা, চান শ্রমের ন্যায্য মূল্য ও সম্মানজনক বেতন। যারা প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার আলো দেখাচ্ছেন, তাদের জীবনে আলো কবে পৌঁছাবে? কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে 24 জন নাবিক সহ পানামার পতাকাবাহী একটি জাহাজ ডুবে গেছে। তাদের মধ্যে চীন, মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক রয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে 1700 টন লৌহ আকরিক নিয়ে এমভি ওশান উইনার নামের জাহাজটি ওড়িশার পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় সময়ে শনিবার দুপুরে পারাদ্বীপ বন্দর থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে বাল্ক ক্যারিয়ার জাহাজটি ডুবে যায়। 24 জন ক্রুর মধ্যে 20 জন চীন, 3 জন মিয়ানমার এবং 1 জন বাংলাদেশের নাগরিক। জাহাজটি ডুবে যাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। এখনও নিখোঁজ রয়েছে 22 জন। কানাডার পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শতকরা 50% শুল্ক আরোপের জবাবে পাল্টা 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। 8 সেপ্টেম্বর থেকে নতুন শুল্ক কার্যকর হবে। স্থানীয় সময় শনিবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে কার্নি জানান, কানাডা ও যুক্তরাষ্ট্রের স্টিল, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালী সামগ্রী, কৃষিজ যন্ত্রপাতি, মণ্ড ও কাগজ এবং ইলেকট্রনিক পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। কার্নি জানান, আগামী কয়েকদিনের মধ্যে পাল্টা শুল্কের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। ওয়াশিংটন প্রায় $20 বিলিয়ন কানাডীয় পণ্যে শতকরা 50% শুল্ক বসানোর পর এই সিদ্ধান্ত নিল অটোয়া। সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে স্কুল রাগবি। শনিবার রাজধানীর বনানীতে রাগবি ফেডারেশন ইউনিয়নের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি রিয়াজুল আলীম। টুর্নামেন্টে কয়েকটি স্কুল অংশ নেবে, তা এখনও চূড়ান্ত নয়। অ্যাডহক কমিটির তৃতীয় সভায় ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট, খেলোয়াড়দের সুরক্ষা, কোচেস ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়েছে। এ সময় সহসভাপতি মৌসুম আলী, তারিক চৌধুরী সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। হকির আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ প্রায় নিয়মিত হলেও হযবরল অবস্থা ঘরোয়া লীগের। অর্থ সংকট থেকে শুরু করে ক্লাবগুলোর মাঝে নানা দ্বন্দ্বের জেরে লম্বা সময় ধরে হচ্ছে না খেলা। তবে সম্প্রতি মাওলানা ভাসানীর নীল টার্ফে খেলা নিয়মিত করার উদ্যোগ নিয়েছে হকির অ্যাডহক কমিটি। হকি নিয়ে মোহাম্মদ হাসিবের 3 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। প্রিমিয়ার প্রথম কিংবা দ্বিতীয় বিভাগ, হকি লিগ মানেই অনিয়মিত। হকির কোনো লিগ মাঠে নামাতেই নানা ঝামেলা, ক্লাবগুলো রয়েছে অনীহা, উদাসীনতায় গা ভাসিয়ে রাখেন ফেডারেশনের কর্মকর্তারাও। সব মিলিয়ে দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা হকি এখন স্থবির। অপ্রিয় সত্য যে ফেডারেশন থেকে ক্লাবগুলির কোনো ইনসেন্টিভ বলেন কোনো কিছু দেওয়া হয় না। সার্চ কমিটি করা হয়েছিল, সার্চ কমিটি আবার ঢাকা প্রিমিয়ার লিগের বা ঢাকা লিগের যারা ক্লাবগুলি আছে 32টা ক্লাব, 32 ক্লাবস, একজনও প্রতিনিধি ছিল না। যদি আপনি প্রতিনিধি না রাখেন ক্লাব থেকে, ক্লাব তো ইন্টারেস্টেড হবে না। তো আমরা ইন্টারন্যাশনালে যখন একটা ভালো রেজাল্ট করি, করার পরে যখন একটা টার্নিং পয়েন্ট আসে, তখন ওই সময় দেখা যায় একটা কোনো না কোনো বাধা চলে আসে। আর মেনলি আমাদের বাধার জায়গাটা হচ্ছে আমাদের প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগটা। এটা 98-এর পর থেকে আর কন্টিনিউ প্রতি বছর হয়নি, এবং লাস্ট 2000 সালে হয়েছিল। তারপরে 1 বছর গ্যাপ যেত। যারাই বাধা দেয় তারা আমাদের হকি ফ্যামিলিরই,
তাই হকির বাইরেই কেউ না, কারণ বাহির থেকে এসে কেউ বাধা দিতে পারে না। অনেক চেষ্টার পর অনিয়মিত হয়ে পড়া প্রথম বিভাগের লিগ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে গেল 10 আগস্ট অ্যাডহক কমিটির প্রথম সভায়। সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নীল টার্ফে ফিরছে খেলা। 3 বছর আগে অর্থনৈতিক সংকটের কথা বলে প্রথম বিভাগে 12টির মধ্যে 10টি ক্লাব ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছিল টাকা না দিলে তারা লিগ খেলবে না। এবার এমনটা হলে কি করবে ফেডারেশন? উঠেছে সে প্রশ্ন। টিগো ভাব ফেলে দিতে হবে। হ্যাঁ, আমরা একটা জিনিস শুনে থাকি যে আমরা একটা গাড়িতে যাই, আমাদের পিছনে 2টা ট্রাকে আমাদের ইগো থাকে। সো হকি ভালো করতে চাইলে আসলে কে কি বলছে ওই সব কিছুর ঊর্ধ্বে হকি থাকতে হবে। ইগো ফেলে দিতে হবে, আর না হলে তার সরে যেতে হবে। আমার হিসাব সিম্পল। আই এম নট হিয়ার টু প্লিজ এভরিওয়ান। I am here to please hockey. I am here to give the nation something very big. 2023 সালে ফ্র্যাঞ্চাইজি লিগের সময় জমজমা ছিল মাওলানা ভাসানী স্টেডিয়াম, কিন্তু তারপর থেকে আবারও বিরান ভূমি হয়ে আছে দেশের একমাত্র হকি ভেন্যুটি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দীপ্ত সংবাদ শেষ করার আগে বিআরবি কেবলস নিবেদিত সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গ্যাসের অভাবে দেশের অনেক কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বেকায়দায় শিল্প মালিকরা। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক, স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যাকাণ্ড। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।